সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিয়েছে ফ্যাসিস্ট সরকার। ফ্যাসিস্টের বিদায়ের এই আন্দোলনে ঝরে গেছে 1400-এরও বেশি প্রাণ, আহত হয়েছেন 20,000-এরও বেশি। তবে যে আকাঙ্ক্ষা নিয়েই জুলাই যোদ্ধাদের আত্মাহুতি, জুলাই পরবর্তী সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশের রাজনৈতিক দলগুলো কতটা অগ্রগামী বা কতটা তারা সচেষ্ট, যদিও এর মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নিয়ে জুলাই সনদে স্বাক্ষর করেনি জুলাই আন্দোলনের অন্যতম ভূমিকা রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা, যারা এখন ছাত্র সংগঠন এনসিপির নেতা। তাদের বক্তব্য, জুলাই সনদের আইনি ভিত্তি না হলে সেই সনদের কোনো গুরুত্ব থাকে না। তাছাড়া নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি জামায়াতের পাল্টাপাল্টি অবস্থান, গণভোট নিয়ে অবস্থান, জুলাই আন্দোলনে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্যেও চিড় ধরেছে প্রতিনিয়ত। কেউ কেউ বলছেন বিএনপি জামায়াত এনসিপির ইগো সমস্যার কারণে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। তবে শেষ পর্যন্ত জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন কোন পথে, বাস্তবায়নটা কতটা সম্ভব তা নিয়ে আলোচনা করব আজ। দর্শকতায় আমরা আলোচনা বিষয় নির্ধারণ করেছি জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন কোন পথে। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন নীলোফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। নীলোফার চৌধুরী মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার বায়ে আছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবিদিন। বলছিলাম জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন, যে যে জুলাই আকাঙ্ক্ষার কথা বলেছে, নতুন বাংলাদেশ একটি আকাঙ্ক্ষা ছিল জুলাই যোদ্ধাদের। সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা কতটুকু এগিয়ে যাচ্ছি, বা নির্বাচন সামনে সামনে নির্বাচনকে নিয়েও বা আমরা রাজনৈতিক দলগুলো কতটা এগিয়ে যাচ্ছে, কতটা ছাড় দিচ্ছে, সেই বিষয়গুলো আলোচনা করব। প্রথমে একটু যেতে চাই মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। মুজিবুর রহমান মঞ্জু, জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন যেটা বারবার বলা হচ্ছে, যে তাদের যে আকাঙ্ক্ষা, যে আত্মাহুতি, যে আহত হয়ে এখনো কাতরাচ্ছে অনেকে হাসপাতালে, সেই বাস্তবায়নটা আসলে কোন পথে? জাস্ট জানার ইচ্ছা যে আসলে বাস্তবায়নটা হচ্ছে, যে হবে কিনা আদৌ। ধন্যবাদ জয়নুল। জুলাই আকাঙ্ক্ষার মানে আমরা যদি বলি যে মূল আকাঙ্ক্ষা কি ছিল, ঠিক আছে, মূল আকাঙ্ক্ষা তো ছিল শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতন তো হয়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং অত্যন্ত ভয়ানকভাবে তার পতনটা হয়েছে, যেটা আমরা হয়তো অতটুকু কল্পনাও করি নাই। নাম্বার 2 হচ্ছে, একটা জিনিস ছিল যে এটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এটা ছিল গণ অভ্যুত্থান বা আন্দোলনের একটা চাওয়া। তো সেই পথে তো আমরা হাঁটছি, সেটা বাস্তবায়ন হবে ফেব্রুয়ারিতে। সেটা কতটুকু কি হবে সেটা নিয়ে অনেক আলোচনা আছে। 3 নম্বরে হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের যে একটা বিরাট সময় আমরা পার করে এসেছি। আপনি যদি ওই 36 দিন ধরেন, একটা 36 দিন, আর যদি আপনি পুরো আন্দোলনের ধরেন প্রায় 15 বছর ধরে, এই 15 বছর ধরে গুম, খুন, নির্যাতন, অপমান, অপদস্থ হওয়া, পদবঞ্চিত করা, অপমানিত করা, একটা হিউজ বৈষম্য এবং নিপীড়নের হিস্ট্রি। এগুলো পার্ট বাই পার্ট, এগুলোর বিচার। প্রাথমিকভাবে যেই 1400 প্রাণ ঝরে গেছে আমাদের, যেই 25-30 হাজার লোক আহত পঙ্গু হয়েছে, তাদের পুনর্বাসন করা, তাদের ফ্যামিলিকে একটা স্বীকৃতি দেয়া, তাদের টেক কেয়ারের রাষ্ট্র দায়িত্ব নেওয়া এবং তাদের বিচারিক কার্যক্রমটা সিরিয়াসলি শুরু করা, এটা একটা আকাঙ্ক্ষা, ইমিডিয়েট আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। এটা কিন্তু ধরেন একটা তো 15 বছর আকাঙ্ক্ষা ছিল, কিন্তু এই 36 দিনেরটাতে 36 দিনে তৈরি হয়েছে। অ্যান্ড দেন এই রাষ্ট্রটাকে যে আমরা একটা বদলাতে চেয়েছিলাম মানে কি, দেখবেন আপনি একটা কথা দেখবেন, বেগম খালেদা জিয়া বলেছেন যে এই আমরা যদি আবার কখনো মানে দায়িত্ব পাই, তাহলে আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলবো। মানে কেন বলেছেন? এটা একটা প্রতীকী কথা। এই প্রতীকী কথার মানে হচ্ছে যে এই রাষ্ট্র ব্যবস্থাটাকেই শেখ হাসিনা ধ্বংস করে ফেলেছে, আমরা সেটাকে পুনর্গঠন করব। বিএনপি 31 দফা একটা প্রস্তাব দিয়েছে, আমরা বিভিন্নভাবে আমাদের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি, ঠিক আছে। তাহলে এই জুলাইয়ের আরেকটা আকাঙ্ক্ষা হচ্ছে যে এই মানে এই যে এসপিরেশনটা তৈরি হয়েছে মানুষের, যে আগের মতো আর রাজনীতি চলবে না, আগের মতো আর ফ্যাসিবাদী ব্যবস্থা চলবে না, আগের মতো ভোট ডাকাতি চলবে না, আগের মতো দুর্নীতি চলবে না, আগের মতো টেন্ডারবাজি, হল দখল, ক্যাম্পাস দখল চলবে না। এই যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, দেখবেন এখন সবাই দাঁড়িয়ে কথা বলে, হ্যাঁ আগের মতো কথা বললে হবে না, আগের মতো সেই দিন আর নাই রে নাতি, খাবলায়া খাবলায়া মিঠাই খাইতি, বলে না সেরকম। যেমন ফর এক্সাম্পল, এখন আমরা যে বসে কথা বলছি, সরকারের সমালোচনা করছি, একে অপরের সাথে ডিবেট করছি, আমরা যখন সংস্কার কমিশনে আলাপ করেছি, এই প্রত্যেকটাই তো এই স্পিরিটের একটা ছাপ, তাই না?
তাহলে এই যে বিশদ আকাঙ্ক্ষা, এটা তো আর একদিনে, 1 বছরে, 2 বছরে বাস্তবায়ন হবে না। এটার একটা বিশদ রোডম্যাপ থাকবে, এটা একটা প্রতিজ্ঞা থাকবে, প্রতিশ্রুতি থাকবে। তো সেই হিসাবে আমি যেটা মনে করি, জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন শুরু হয়েছে। কতটুকু আমরা স্যাটিসফাইড সেটা আলাদা বিষয়। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে, নিজেদের মধ্যে একটা ডিবেট করতে পারছে, এবং আমরা যে মন খুলে স্বাধীনভাবে চলাচল করতে পারছি, এটা একটা বড় উন্নতি। কিন্তু জনগণের যে একটা দুর্গতি ছিল, অর্থাৎ দ্রব্যমূল্য, তারপরে আপনার বেকারত্ব, তারপরে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা খারাপ দিক, তারপরে হচ্ছে আপনার ধরেন যানজট, হ্যাঁ, এই যে একটা সামগ্রিক জনজীবনের জায়গাটা, সেটা এই সরকার কোনোভাবেই সেখানে খুব বেশি হাত দিতে পারে নাই বা দেয় নাই। এটা হয়তো নির্বাচিত সরকারের উপরে এই দায়টা পড়বে। সুতরাং আমি মনে করি জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। অনেক অগ্রগতি যেমনি আছে, আবার অনেক হতাশার দিকও আছে, কিন্তু এটা একটা আগামী দিনের প্রত্যাশা আমাদের। যে নির্বাচনের কথা বলছেন, নির্বাচনী আকাঙ্ক্ষার কথাও আপনি বলেছিলেন, কিন্তু এখন যে বিএনপি, জামায়াত, এনসিপি যে একটা জায়গায় তারা দ্বন্দ্বে লেগেছে, কথার লড়াই চলছে, আপনিও একটা বক্তব্যে বলেছেন যে আসলে তারা এখন ইগো সমস্যা হচ্ছে, তাদের ইগো সমস্যার কারণে তাদের মধ্যে জাতীয় ঐক্য যেটা ছিল সেই ঐক্যের মধ্যে একটা ফাটল ধরেছে। আপনি এখন বলছেন যে আসলে আমরা বাস্তবায়নের পথে হাঁটছি, আসলে কি বাস্তবে তারা ইগো সমস্যা আছে কিনা? এই ইগো সমস্যা আমাদেরকে সামনের দিকে কোনো ধরনের আশঙ্কার দিকে, ইগো সমস্যা তো আছে, এবং ইগো পরিহার করাটা খুব কঠিন। ধরেন বিএনপি 3 বার ক্ষমতায় ছিল। আপনি যদি দেখেন বিএনপির অন্তত 500-600 এমপি পাবেন যারা এমপি ছিল একটা কোনো না কোনো সময়। মনিয়াপা নিজেও এমপি ছিলেন। তো যারা একবার সংসদ সদস্য থাকেন, বা কেউ কেউ আছেন যে 5 বার সংসদ সদস্য ছিলেন, এরকম লোকও আছে। মানে আমি দেখেছি যে বেঁচে আছে বিএনপির এমন সংসদ সদস্য সংখ্যা আছে 500 জন। হ্যাঁ, বিভিন্ন সময় ছিলেন। আমাদের দলে তো একজনও নাই। ঠিক আছে, জামাতে আপনি খুঁজলে দেখবেন 30 থেকে 35 জন আছে, বেঁচে আছে, মানে কোনো না কোনো সময় হয়তো ছিল। তো যার একজনও নয় আর যার 500 জন আছে, এর মধ্যে তো একটা ইগো থাকবেই। যার বেশি আছে তার তো একটা ইগো তার মধ্যে কাজ করবেই। যে ক্ষমতায় ছিল তার অভিজ্ঞতা বেশি, যার জনসমর্থন বেশি, সে একটু ইগো থাকবে। কিন্তু কথা হচ্ছে আপনি সেই ইগোটা দেখাবেন কিনা। ঠিক আছে না? ধরেন আপনি নিউজের সেকশনে আপনি সিনিয়র লোক, আপনার পেশার তুলনায় আমি তো মানে নভিস, তাই না? আমার হয়তো রাজনৈতিক জায়গায় আপনার চাইতে আমার অভিজ্ঞতাটা বেশি। এখন আপনি যদি আমার সাথে ইগো দেখান আপনার বিষয় নিয়ে, তাহলে তো আপনি দেখাতেই পারবেন। আমি যদি আমার জায়গায় ইগো দেখাইতে পারবো। এখন আপনার জায়গায় আপনি ইগো দেখাইলেন, আমার জায়গায় আমি ইগো দেখাইলাম, তাহলে আমার আর আপনার মধ্যে তো একটা সমাধানে পৌঁছানো যাবে না। সেই ইগো সমস্যার কারণে কোনো সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখছেন? সংকট কিছুটা তৈরি হচ্ছে, কারণ যখনই বিএনপি বলে যে এইটা এরকম হইতে হবে, তারপর ধরুন জামাতের মধ্যে আমরা ইগো দেখতে পাচ্ছি, কারণ তাদেরও অনেক সংগ্রামের ইতিহাস পার হয়ে এসেছেন, তাদের একটা জনপ্রিয়তার লক্ষণ দেখা যাচ্ছে। এনসিপির মধ্যেও একটা ইগো আছে আমরা দেখছি। তো এখন কেউ যখন একটা কথা বলে ফেলে যে আমি এটা চাই নভেম্বরে, কেউ বলছে আমি চাই ইলেকশনের দিন একসাথে, এবং সমাধানের জায়গাটায় একসাথে পৌঁছার জন্য কেউ যদি ছাড় না দেয়, তাহলে তো এটা ইগোয়েস্টিক প্রবলেম। জি, ধন্যবাদ। আমরা আলোচনায় আসবো আবার একটু মনিয়াপার কাছে। মনিয়াপা, আপনি আসলে আকাঙ্ক্ষার বাস্তবায়নে বিএনপির যে কার্যক্রম এখন দেখছেন, বিএনপির কার্যক্রম আমরা আকাঙ্ক্ষার বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়ার পথটা তৈরি করছে কিনা? বিএনপির যে এখন কার্যক্রম, বিশেষ করে নির্বাচন নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আসলে নির্বাচন নিয়ে বিএনপির কি অবস্থান হওয়া দরকার? যেহেতু বলছেন, যে মঞ্জু ভাইও বলছেন যে আসলে ইগোইস্টিক সমস্যার কারণে আমরা আসলে সংকটের দিকে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক মঞ্জু ভাইকে শুভেচ্ছা। দেখেন, মঞ্জু ভাই যে কথা যেভাবে শুরু করলো, আমার কথার শুরুটা ওইভাবেই, যে একটা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু এই 5ই আগস্ট হয়েছিল। যে আকাঙ্ক্ষায় আমি আরেকটু যোগ করতে চাই, যে বাংলাদেশের সবচেয়ে যেটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সেটার নাম গণতন্ত্র। গণতন্ত্র ন্যূনতম ছিল না। সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু বিএনপি সহ অন্যান্য সব দলগুলো কাজ করে যাচ্ছে। এখন এক একজনের, কারো পয়সা আছে সে প্লেনে গেল, কারো পয়সা কম সে ট্রেনে গেল বা বাসে গেল বা পায়ে হেঁটে গেল। এখন যে প্লেনে গেল সে তো আগে গিয়ে বসে থাকবে, এটাই স্বাভাবিক। আর যারা পরে যাচ্ছে, গণতন্ত্র এরকম যে তাদের জন্য কিন্তু অপেক্ষা করতে হয়, গণতন্ত্র সেটা বলে। কিন্তু অন্যান্য তন্ত্রে কিন্তু এটার নাই, তুমি আগে আসছো আগে খাও, আর যে আসে নাই তার যে বলে না যে খাইছে তার জন্য 12 আর যে না খাইছে তার জন্য রান্না করো।
এই অবস্থা অন্য অন্য ক্রেসিগুলো ডেমোক্রেসির এগেনস্টে। তো আজকে যে বিএনপি কি রান্না করে আগে খেতে চাচ্ছে না, আজকের যে অবস্থাটা যেভাবে ছিল সেইখানে গণতন্ত্রকে মজবুত করার জন্য, গণতন্ত্রকে সমুন্নত করার জন্য কিন্তু আমাদের পরবর্তী আন্দোলনটা হওয়ার কথা ছিল এবং ওটা নিয়েই কাজ করার ছিল এবং করা হচ্ছিল। কিন্তু সবাই কিন্তু এখানে ওই একই জায়গায় অবস্থান করে নাই। যে কথাটা আপনি আমাকে বলার চেষ্টা করলেন, আমি যদি আপনাকে বলি যে কোনো কোনো দল আছে হঠাৎ করে, মঞ্জু ভাইরা ওনারা কিন্তু সংস্কারের পদ্ধতির প্রথম থেকে শেষ পর্যন্তই ছিলেন, আমার চেয়ে হয়তো ভালো অবস্থানটা বলতে পারবেন, কিন্তু আমিও তো দেখেছি। তো কোনো কোনো দল আছে যে প্রথম থেকে যেটা চায় নাই, হঠাৎ মাঝপথে ওটা চাওয়ার অর্থ হলো একটা হুরহাঙ্গাম বাধায় দিয়ে রাষ্ট্রটাকে আগের মতোই অবস্থা করে কলাপসের মধ্যে থাকলে আমার ডিমান্ড থাকবে, এরকম। তো বিএনপি যেটা এখানে প্রথম দিন থেকে বিএনপি কি চাচ্ছিল, যেটার অভাব ছিল বাংলাদেশে সবচেয়ে বেশি, সেটা হলো নির্বাচনটাকে নিয়েই কিন্তু সবখানে সব কিছু ধ্বংস করা হয়েছে বা দখল করা হয়েছে। বিএনপি প্রথম দিন থেকে কিন্তু রোডম্যাপ, যৌক্তিক সময়, নির্বাচন, এই কথাগুলো বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে। তো যে সরকার আসছে সকলের কোনো না কোনোভাবে অবদান আছে, কেউ নীরব থেকেছে, এটাও একটা অবদান, মৌনতা মানে সম্মতির লক্ষণ। সেই সরকার অনেক ক্ষেত্রে বুঝতে চায় না গণতন্ত্রের যে মানে ভেতরের যে আকাঙ্ক্ষাটা, যে খাদ্যটা যেটার জন্য এত বছর যাবত অপুষ্টিতে ভুগছে গণতন্ত্র, সেটা কিন্তু তারা কর্ণপাত করে নাই। যখন কর্ণপাত করেছে তখন অনেকটা সময় পেরিয়ে গেছে। যে সময়টা পেরিয়ে গেছে অনেকের জন্য এটা খারাপ হয়েছে, কারো কারোর জন্য হয়তো ভালো হয়েছে, যারা নির্দেশিত দল করে। কি বলতে চাচ্ছেন যে নির্বাচনের আগে আগে বিভিন্ন দাবিগুলো নির্বাচন বানচাল করার চেষ্টা, এরকম বিষয়টা এরকম চাচ্ছে? হ্যাঁ, আমি আপনাকে নাম ধরেই বলি, যেমন ধরেন পিআর পদ্ধতি, এটা তো প্রথম থেকে ছিল না, এটা তো হঠাৎ মাঝপথে আসলো, শুধু এসেই ক্ষান্ত হয় নাই, এটা কিন্তু একটা বড় বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে এই জন্য যে একটা দল, আপনার যে দল এটার অবতারণা করলেন, তারা এখন বলছে পিআর ছাড়া নির্বাচন করবেন না, পিআর ছাড়া আন্দোলন করবেন। এই যে আজকে যেমন ধরেন উপজেলা পর্যায়ের আন্দোলন একটা হয়ে গেল, তারপরে নতুন আন্দোলনের ডেট পড়বে নতুনভাবে। এই জায়গাটায় কিন্তু বাংলাদেশ কিন্তু একটা নির্বাচনের দরকার ছিল। একটি জায়গায় তো মোটামুটি চলে আসছে, গণভোটের বিষয়ে বিএনপি রাজি হয়ে গেছে। এবং এই কথাটাই বলি, এই যে আকাঙ্ক্ষার বাস্তবায়নের কথা বলছেন বিএনপি, দেখেন প্রথমে কিন্তু এই যে ইগোর কথাটা আসলো, বিএনপি যদি এত ইগোস্টিকই হতো তাহলে কিন্তু যেটা না করেছে ওটা আর হ্যাঁ করতো না। অনেকগুলো আপনি খেয়াল করেন ঘোষণাপত্র, আমি বলি ঘোষণাপত্র, বিএনপি প্রথমে রাজি ছিল না ঘোষণাপত্র নিয়ে। বিএনপি ঘোষণাপত্রে সিগনেচার করেছে, প্রোগ্রামে ছিল। তারপরে আপনার পিআর পদ্ধতি বিএনপি উচ্চকক্ষে পিআর পদ্ধতি অনেকটা রাজি হয়েছে। হ্যাঁ, তো সেটাও একটা ধরেন গণতন্ত্রের এইখানে আমি বলবো যে সুবাতাস। তারপরে আপনার ধরেন জুলাই সনদ, যারা এগুলা নিয়ে আন্দোলন করলো তারা কিন্তু থাকলো না ফাইনালি। বিএনপি নেগেটিভ ছিল, বিএনপি শুধু পজিটিভ হয়েছে তাই না, বিএনপি সিগনেচার করেছে, অ্যাডভান্স সিগনেচার করেছে। বিএনপি গণভোটের মতো জায়গায় রাজি হয়েছে এই জুলাই সনদকে কেন্দ্র করে। বিএনপি এগিয়ে এসেছে। তাহলে আপনি তো বিএনপিকে, আপনি বা মঞ্জু ভাই এই মুহূর্তে বিএনপিকে ইগোইস্টিক বলতে পারেন? বিএনপি ছাড় দিয়েছে। বিএনপি কিন্তু আপনাদের কথা মতো বড় একটা দল, অনেকদিন রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন, তারপরেও কিন্তু বিএনপি সবখানে ছাড় দিচ্ছেন। কিসের জন্য? একটা সুন্দর নির্বাচন। গণভোটটা আগে হওয়ার জন্য ছাড় দিচ্ছে না। গণভোটটা আগে হলে আপনি বলেন যে তিনটা নির্বাচন, একটা নির্বাচন বছরখানেক সোয়া বছর আগে হয়ে গেছে, একটা নির্বাচন 1.5 বছর আগে হয়ে গেছে, একটা নির্বাচন যদি আবার নভেম্বরে হয়, নভেম্বর আসতে আর 2-3 দিন আছে, আরেকটা নির্বাচন আপনার আবার ফেব্রুয়ারিতে হবে। এই যে 3 মাসের ব্যবধানে, 2 মাসের ব্যবধানে এই যে নির্বাচন, 1.5 বছরের মধ্যে 3টা নির্বাচন, এটা একটা বাংলাদেশের মতো রাষ্ট্র যেখানে অর্থ সমস্যা, ঋণ সমস্যা, সবকিছু মিলে যে খারাপ অবস্থা, সেখানে আপনার কত অর্থ যেতে পারে। তারপরে যে নির্বাচনটা একসঙ্গে করলে কোনো প্রবলেমই নাই, তাহলে আইনি কিছু সমস্যার কথা তারা বলেন। তারপরে আমি একটা কোট করি ডাক্তার জামায়াতের মুজিবুর রহমান, যিনি জামায়াতের নায়েবে আমির, তারা বলছেন যে আসলে বিএনপি জনগণের ভোটে বিশ্বাসী নয়, তাই গণভোটকে
ভয় পায়, আসলে কি গণভোটকে ভয় পাচ্ছে না? বিএনপি জনগণের ভোটেই তো এই পর্যন্ত আসছে। ঠিক। এখন ওই যে বলেন না যে ভূতের মুখে রাম নাম, জি। যারা এটা বলছে তারা গণতন্ত্রের না মধ্যে না, নাই। এখানে গণভোটকে তারা নিজেরা আপনার বিএনপি আসছেই গণভোটের মাধ্যমে, জনগণে হা ভোট না ভোট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। এবং বিএনপি যতবার আসছে 91-তে বলেন, 96-তে বলেন, 2001-এ বলেন, 2008-এ বলেন, জি। বিএনপির সবগুলো নির্বাচনে ভোটের উপর শ্রদ্ধা রেখে অংশগ্রহণ করেছে। জি। তো ওনারা যদি এই ধরনের বাজে কথা বলেন, এটা তো কথাটা না, গণভোট এটা তো এটা গ্রহণযোগ্য সরকার, কথা না। গণভোট তো সরকার পরিবর্তনের নির্বাচন না, এখানে বিএনপির নির্বাচন। ভয় পাওয়ার কি আছে? এখানে ভয় কেন আছে। ভয় পায়? এবং ওই উনি ভালো গণভোটের বলবেন। মধ্যে আপনার নোট অফ ডিসেন্ট আছে, ওটা থেকেই যাবে, ওটা নিয়ে ওটা আবার নিয়ে অবশ্যই আলোচনা একটা হবে। প্রস্তাব দেওয়া তাহলে হচ্ছে তাহলে ঐক্যমত্য আপনার কমিশনের এটা কাছে। এখানে ভয়ের কি আছে? যে আমি একটু যেতে চাই, হয়তো অনেকে মনে করছে যে এটা অ্যাসিড টেস্ট হবে, গণভোট জয়ী হলে বিএনপি কোনো কারণে পরাজয় মনে করবে কিনা, সেই এটা কারণে হয়তো বলতে পরাজয় পারে। বিএনপি আচ্ছা, মেনে যদি নিয়েছে, আমি একটু যেতে পরাজয় চাই মনে মুজিবুর রহমান করবে মঞ্জুর কেন? কাছে। মুজিবুর রহমান মঞ্জু, জামায়াতের আমির আজকে একটি কথা বলেছেন, নতুন করে এটাকে কোনো প্রবলেম হবে কিনা যদি বলি ভাবে, তারা যাদের অতীত খারাপ তাদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জাতির আমানত যাদের কাছে রাখলে হেফাজত হবে তাদেরকে নির্বাচিত করতে হবে, জনগণের বিচারে জামায়াত খারাপ হলে জামায়াতকেও ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। নিউ ইয়র্কের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন। আর কিছু কথা বলেছেন। আমি এই প্রথম কথাটার আসলে নতুন করে রাজনীতিতে কোনো নতুন করে সংকট তৈরি করবে কিনা এই ধরনের বক্তব্য। না, অতীত খারাপ বলতে উনি কি বুঝিয়েছেন? যদি উনি বুঝিয়ে থাকেন যে যারা আগে ক্ষমতায় ছিলেন তাদের অতীত, তো জামাত তো সেই অর্থে কখনো আগে ক্ষমতায় ছিল না, তাহলে জামাতের অতীত মানুষ কিভাবে মূল্যায়ন করবে? বিএনপির মূল্যায়ন করতে পারে। বিএনপি 91 সালে ছিল, আবার 2001-এ ছিল, তো 2001-এ তো আবার জামাত বিএনপি একসাথে ছিল। সেখানে যদি বিএনপির অতীত খারাপ হয় তাহলে এর দায়ভার জামাতেরও আছে, নাই যে তা না। এবং যেহেতু 90-তে খারাপ ছিল বিএনপির অতীত, যদি আমি ধরে নিই, আর জামাতকে তো আমি দেখেছি সবসময়, জিয়াউর রহমানের রেজিমকে জামাত সবসময় প্রশংসা করেছে। জামাতের যত লেখা বক্তব্য বইতে দেখি, জামাত সবসময় জিয়াউর রহমানের রেজিমকে জামাত সবসময় বলেছে বাংলাদেশের বেস্ট টাইম। তো জিয়াউর রহমানের রেজিম যদি বেস্ট টাইম হয় আর এটা যদি বিএনপির অতীত হয়, তাহলে তো এটা বিএনপি, ওনার বক্তব্য বিএনপির পক্ষে যাবে। আবার বিএনপির এই যে রেজিম, যদি জিয়াউর রহমানের রেজিমকে যদি আমরা বিএনপির অতীত ধরি, ঠিক আছে, তাহলে দেখা যাবে যে ওই সময়ে কিন্তু বাংলাদেশে এই যে ধর্মীয় দলগুলো রাজনীতি করার অধিকার ফিরে পেয়েছে, বহুদলীয় গণতন্ত্র বিকশিত হয়েছে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয়েছে, এটা একটা পজিটিভ আকারে আসবে। আর উনি যদি ইমিডিয়েট অতীত বলেন, যেমন এবারের আমরা দেখেছি এই সরকারের পতনের পরে বিএনপির লোকদের বিরুদ্ধে হিউজ অভিযোগ উঠেছে, চাঁদাবাজি, তারপরে দখলবাজি, নানা রকম অভিযোগ উঠেছে, এবং বিএনপি নিজেই বলছে যে প্রায় 7-8 হাজার লোককে তারা বহিষ্কার করছে তাদের দলের ভিতরে। এটাকে যদি উনি অতীত বলেন, তাহলে এটা একটা যৌক্তিক কথা হইতে পারে যে আপনারা দেখছেন ওনারা এইভাবে করছেন, তাহলে ওনাদেরকে ভোট দিয়েন না, আমাদেরকে দেন। এটা হয়তো ওনার আর্গুমেন্ট হইতে পারে। অ্যাকর্ডিংলি যদি আবার বিএনপি পাল্টা বলে যে জামাতের অতীত কি, জামাতের, কারণ আমরা সবার যে অতীত ভালো থাকে তাহলে তো একরকম অতীত, অনেকে তো আরো অনেক খারাপ রকমের অতীতের কথাও আপনি ইঙ্গিত করতে পারেন, তাই না? তো সেই জন্য আমি যেটা মনে করি যে এই ইঙ্গিতপূর্ণ কথাগুলো স্পেসিফিক বলা উচিত, যে আপনি আসলে কি বলতে চাচ্ছেন। স্পেসিফিক না বললে হয়তো দেখবেন যে কালকেই বিএনপির লোকেরা বলা শুরু করবে, জামাতের 71-এর অতীত নিয়ে টেনে কথাবার্তা বলবে, যে 71-এ কি অতীত ছিল বা এর আগে অতীত কি ছিল, এগুলো নিয়ে কথা বলবে। আমরা বেসিক্যালি যে কথাটা বারবার বলছি যে বাংলাদেশের রাজনীতিতে আমাদের হয় না, একটা জিনিসের পরে আমাদের জীবনধারা চেঞ্জ হয়ে যায়। যেমন ধরেন, আমার মনে আছে ছোটবেলায় আমরা খুব খুব সুখে শান্তি, খুব মানে সচ্ছল পরিবার ছিলাম। সাডেনলি দেখলাম আমার বাবা মারা গেছেন। কারণ বাবার মৃত্যুর পরে আমাদের জীবনযাত্রায় একটা ভয়ানক রকমের ছন্দপতন ঘটেছে। মানুষের লাইফে কিন্তু এইভাবে একটা চেঞ্জ আসে। আমাদেরকে শেখানো হয়েছে যে এখন তোমার আর বাবা নেই, এখন তোমাদেরকে অনেক সেলফ ডিপেন্ডেন্ট হইতে হবে। আমার মা আমাদেরকে সবসময় শেখাতো। সো এত বড় একটা পরিবর্তনের পরে আমরা কি বলি? আমরা বলি যে এখন কিন্তু আর আগের দিন নাই। যেমন বিএনপি যেহেতু বড় দল আকারে নিজেদেরকে ক্লেম করে, আমরা সবসময় বিএনপিকে বলি আপনাদের বিরুদ্ধে কিন্তু গণ অভ্যুত্থান হতে পারে আপনারা যদি গুড গভর্নেন্স না দেন। এবং বিএনপির কোনো নেতা এটা কিন্তু স্বীকারও করেছেন। যেমন তারেক রহমান কিন্তু ওনার দলকে আমি দেখেছি, উনি বলেছেন এবারের নির্বাচন অনেক কঠিন হবে। বিএনপি নেতারা মনে করেছেন যে না, ইলেকশন তো এবার সহজ হওয়ার কথা, কঠিন হবে কেন? কিন্তু তারেক রহমান ডে 1 থেকে বলেছেন এবার নির্বাচন কঠিন হবে, এবং উনি নিজেও কয়েকটা জায়গায় বলেছেন যে আমাদের সামনের দিনগুলো আমাদের চ্যালেঞ্জ অনেক বেশি। কথা হচ্ছে এই যে ছাত্র সমাজ
একবার প্রতিবাদ করতে শিখেছে, একবার রাজপথে নেমে পুলিশকে মানে আপনার সরকারকে মানে সরকারকে মানে চ্যালেঞ্জ করে সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এই ফ্লো, এই মোটিভেশন বা এই মানে ইয়েটা কিন্তু কন্টিনিউ করবে। হয়তো এনসিপিকে নিয়ে আপনার সমালোচনা থাকতে পারে, এনসিপি তো একা এই অভ্যুত্থান ঘটায় নাই, আর এনসিপি বলে কিছু তো ছিল না অভ্যুত্থানের সময়, ছিল না। সুতরাং অভ্যুত্থান যারা অংশীদার তারা কিন্তু এরপরে যতগুলো বাধা আসবে ওগুলো সে প্রতিবাদ করবে, এবং সে তখন যে সরকারে থাকুক না কেন, বিএনপি থাকুক বা জামাত থাকুক, সে কিন্তু বলবে যে আমরা তো শেখ হাসিনাকে ফালাইছি, আপনি কি, আপনাকেও ফালাই, আপনার বিরুদ্ধে আমরা লড়াই করব। সুতরাং আমি যেটা বলি, অতীত আমাদের সবাইকে স্মরণে রাখতে হবে। সেই কারণে হয়তো নিশ্চয়ই আপনি বলেছেন যে জুলাইয়ের সকল শক্তিকে ভুল সংশোধন করে আবার রাজপথে নামতে হবে, আবু সাইদ যে জন্য জীবন দিয়েছে সেটি ধরে রেখে নতুন লড়াই শুরু করতে। আমাদেরকে ধরেন আমরা 50 বছর ধরে মুক্তিযুদ্ধকে স্মরণ করে রাজনীতি করেছি, করি না? আমরা এখনো ব্রিটিশ বিরোধী সংগ্রামকে আমাদের ঐতিহ্য ইতিহাস বলে ধারণ করি। ইভেন আমরা এখনো কারবালাকে স্মরণ করি, যে আমাদের কারবালার এই বিয়োগাত্মক ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তাহলে একদম জাজ্বল্যমান 24, আমরা সবাই 24-এ লড়াই করেছি। আমরা দীর্ঘ 15 বছর আমাদের গায়ে ক্ষত, আমাদের হৃদয়ে ক্ষত, আমাদের চিন্তা চেতনায় ক্ষত আছে। আমাদেরকে তো পথ দেখাবে এই 24 সামনে, একদম একদম ফ্রেশ 24 আমাদেরকে পথ দেখাবে। ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। বিরতির পর এবার যেতে চাই নীলোফার চৌধুরী মনির কাছে। আলোচনা চলছিল জুলাই আকাঙ্ক্ষার বাস্তবায়ন কোন পথে, বিষয়টা নিয়ে একটু যেতে চাই অন্য প্রসঙ্গে। নীলোফার চৌধুরী মনি বলছিলাম যে আসলে জামায়াতের আমির যে বক্তব্যটা দিয়েছেন নিশ্চয়ই আপনি শুনেছেন। আমি মঞ্জু ভাইকে প্রশ্নটা করেছিলাম, এই অতীত যাদের খারাপ তাদেরকে ভোট না দেওয়ার কথা বলেছেন, এবং তিনি আরেকটা কথা বলেছেন সেখানে সময় জামাত সম্পর্কে একটা মানুষের ভুল ধারণা ছিল, নারীদেরকে তারা ক্ষমতায় গেলে নারীদেরকে ঘরবন্দি করে রাখবেন। এখন তিনি বলেছেন যে না, তারা ক্ষমতায় গেলে নারীদেরকে চাকরি দেবেন তো অবশ্যই, পাশাপাশি তাদের কর্মঘণ্টাও কমিয়ে দেবে, 8 ঘন্টা থেকে তাদেরকে 5 ঘন্টা করে দেবে। এই দুটো বক্তব্য নিয়ে যদি আপনাকে বিশ্লেষণ করতে বলি, বা যদি তার অতীতের কথা যে কথাটা বলেছেন সেটাও যদি আপনাকে বিশ্লেষণ করতে বলি, এটা কোনো দলকে ইঙ্গিত দিয়েছে কিনা? শোনেন, ওই যে বলে না একটা কথা আছে যে চালুনি বলে সূচকে যে তোমার একটা ফোঁটা আছে। যে দল অতীতের কথা তুলেছে তাদের অতীত, যারা এখন পর্যন্ত এই দেশকে ধারণ করে না, লালন করে না, এই দেশের কাছে তারা কোনো দুঃখ প্রকাশ করে নাই, এই দেশের স্বাধীনতার সাথে যারা, আমি ওইভাবে করা হয় নাই যেভাবে করা দরকার। কয়বার দুঃখ প্রকাশ করলে ক্ষমা চাইলে আপনারা ক্ষমা করবেন? ওইভাবে করা হয় নাই। ওই যে বলেন না, কতটা পথ পেরোলে তাকে পথিক বলা যায়। কথা পথিক। শোনেন, নিউ ইয়র্কে আমার দেশের সমস্যা আমার দেশে মিটবে, নিউ ইয়র্কে যায় তো এটা বলা। এখন তারা এক কথায় বললেই হয়ে যায় তাদের, তারা কিন্তু অনেক দিন বলে নাই, এখন পর্যন্ত ওইভাবে বলে নাই অকেশনালি। এখন পর্যন্ত যারা জাতীয় সঙ্গীত নিয়ে কথা উঠে, এখন পর্যন্ত যাদের এখনো এই 5ই আগস্টের পরে যেখানে কথা উঠে এরকম যে একদিন বুঝবে যে আমরাই ঠিক ছিলাম, এই ধরনের প্রশ্ন যখন যেখানে আসে, সেখানে কি এই দেশটা সম্পর্কে, এই 71-এর শহীদদের প্রতি এই প্রথম তারা বোধহয় আপনার একটা স্মৃতিসৌধে গিয়েছিল এই 54 বছর পরে। যারা এখন পর্যন্ত লিগ্যাল হতেও তো একটা টাইম লাগে, আপনি 54 বছর পরে প্রথম আপনি গেলেন বুদ্ধিজীবীর মাজারে, সেইখানে আপনি বলছেন আমার অতীত নিয়ে। আমি ঠিক আছে, আমি অতীত, আমি কি করেছি? আমি না হয় নিজেরা ঝগড়া করেছি, দ্বন্দ্ব করেছি, মারামারি করেছি, বা এক ভাই আরেক ভাইকে মেরেছি, এটার একটা বিচার, আমি বিচারের মুখোমুখি হয়েছি। আপনি তো বিচারের ওইভাবে মুখোমুখি হন নাই। আপনি তো যে সংজ্ঞাটা বললে, যেটা বললে, আমি বললে যে সংজ্ঞাটা বললে, আপনার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বললে মুসলিম হওয়া যায় না, মুসলিম হওয়া যায় না। আপনি এটাই বলেন নাই। আপনি যত ভালো কাজ করেন, আমাকে একটা আওয়ামী লীগের এক সময়ের এক মন্ত্রী, আমি ওই জাপান সে গিয়েছিলাম একটা সফরে, সেখানে তারাও ছিল, সে বলছিল একদিন যে মনি, অবশ্যই পতিত মন্ত্রী, এই আওয়ামী লীগের সঙ্গেও সে ছিল না, তো সে বলেছিল যে আমরা আর জাপানিজদের মধ্যে পার্থক্য, আমরা খালি গরু খাই আর মুসলমান এমনি, আর ওরা মুসলমান না, কিন্তু মুসলমানের যা যা করার দরকার ওরা সব পালন করে, আমাদের যা করার দরকার মুসলিম হিসেবে আমরা কিছুই পালন করি না।
ঠিক ওই জায়গাটায় আমি যেতে চাই। যারা এই কথাগুলো বলছে এই দেশের জন্য যা যা দরকার তারা কিছুই করে নাই, আর এই দেশের জন্য যা যা দরকার আমরা শুধু করেছি তাই না, আমরা কিন্তু আপনার আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েছি, আমরা জেল খেটেছি, জুলুমের শিকার হয়েছি আমরা। হ্যাঁ, তারাও হয়েছে, আমি ওইটার কথা আলাদা বলছি। আমি এই যে অতীতের কথায় আসছে, অতীত সম্পর্কিত কথাটায়, আপনি তো মাত্র মুসলিম হলেন, মুসলিম হওয়ার সাথে সাথেই তো আপনি সব কিছু জানবেন না, আপনার অনেক কিছু জানার জন্য আপনার স্টাডি করতে হবে। তা আমি সেই জায়গা থেকে বলছি যে কত বড় আমি কহে নকল হীরাটি, তাই তো সন্দেহ নহ ঠিক খাটি। এই যে হীরা, নকল হীরা যে ধরনের কথা বলে, এটা এটা একটা মানুষকে কিছুক্ষণের জন্য আপনি হিপনোটাইজ করতে পারবেন, কিন্তু সম্পূর্ণ সময়ের জন্য আপনি তাকে বোকা বানাতে পারবেন না। সে অটোমেটিক দাঁড়িয়ে যাবে। আপনি মনে করবেন যে একটা দুটা কি নির্বাচন করেছেন, একটা দুটা নির্বাচন করেছেন আর এইভাবে আপনি উতরায় গেছেন। এটা সবসময় সবখানের জন্য প্রযোজ্য না। আমি এইটুকু কথা বলতে চাই যে এখনো এই দেশটার গণতন্ত্র সম্পর্কে জানতে হলে, করতে হলে, পালন করতে হলে আমরা আগে এই দেশটাকে মেনে নিই, এই দেশের মানুষগুলোকে মেনে নিই, তারপরে আমরা অন্য কথাগুলোতে যাই। একটু যেতে চাই। হ্যাঁ, মুজিবুর মঞ্জু, এই জামায়াতে ইসলামের আমিরের যে ক্ষমা প্রার্থনা নিউ ইয়র্কে, ওনারা বলছেন বারবার ওনারা ক্ষমা চেয়েছেন, কিন্তু এখনো রাজনৈতিক দলদের অনেকে বলছে জামাতের এই ক্ষমা চাওয়াটা একটা রাজনৈতিক কৌশল কিংবা অনুশোচনা না, রাজনৈতিক কৌশল, এটা নিয়ে প্রশ্ন উঠছে। আপনি আসলে কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, দেখেন, বিষয়টা হচ্ছে যে ক্ষমা তো জামাত একটা সময় চায় নাই, বা ক্ষমা চাওয়া বিষয়টাকে যৌক্তিক মনে করে নাই। এখন তারা যে ক্ষমা চাওয়ার যৌক্তিকতাটা অনুভব করেছে, নিঃসন্দেহে আমি এটাকে খুবই পজিটিভলি দেখব, তাই না? এখন প্রশ্ন হচ্ছে ক্ষমা কিভাবে চাইলে মানুষ খুশি হবে, বা ক্ষমা চাইলে কে আসলে ক্ষমা করার অথরিটি কে, এটা একটা প্রশ্ন আছে। আমি এই সমস্ত বিশ্লেষণে যাব না। আমি যেটা দেখি পজিটিভলি, যে জামাত একটা সময় মনে করেছিল তারা সঠিক, তারা কোনো ভুল করে নাই। এখন তারা বলছে যদি ভুল করে থাকি ক্ষমা চাই। ওই তো, যদি ভুল করে থাকি, এবং তার মানে তারা এখনো মনে করে যে ভুল করে। আপনি জামাতকে কালকে ক্ষমতায় বসায় দেন, তাইলে তারা দেখবেন, বলবে যে আমরা এই ভুল করেছিলাম এবং এটার জন্য ক্ষমা চাচ্ছি। জামাত যত ক্ষমতার কাছাকাছি যাচ্ছে, আস্তে আস্তে তার রিয়েলাইজেশন হচ্ছে। আপনার মনে আছে একটা সময় স্মৃতিসৌধে যাওয়াকে জামাত মানে অধার্মিক কাজ মনে করতো, কিন্তু জামাত যখন ক্ষমতায় অংশীদার হয়েছিল, বিএনপির সাথে মন্ত্রী হয়েছিল দুজন, ওনারা কিন্তু তখন স্মৃতিসৌধে গিয়েছিলেন, তখন কিন্তু ওনারা এটাকে একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে স্মৃতিসৌধে যাওয়াটা একটা রিচুয়ালস হিসেবে গিয়েছেন, এটা কোনো ধর্মীয় আচার হিসেবে জানেন। তো স্মৃতিসৌধে তো আমরা রাষ্ট্রীয় রিচুয়ালস হিসেবে যাই, আমরা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যাই না। যারাই যায় স্মৃতিসৌধে, বিএনপি যায়, অন্যান্য দল যায়, বিপার্টিও যায়, আমরা কখনোই বলি না যে এটা ধর্মীয় রিচুয়ালস হিসেবে যায়। এটা আমরা রাষ্ট্রীয় প্রোটোকল, রাষ্ট্রীয় রিচুয়ালস হিসেবে আমরা যাই, একটা শ্রদ্ধা জানানোর প্রতীকী অংশ হিসেবে। ধর্মীয়ভাবেও যাওয়া যায়, আমার যদি ভুল না হয়, যে আমি যদি মন থেকে কাউকে একটা ফুল দিতে যাই, কোনো কবরকে, মাজারকে বা ওটাকে মনে করে, সেটা ঠিক আছে, কিন্তু আমি লুক দেখানোর জন্য যদি হয়, সেটা একটা বড় গুনাহ হয়। এটাই আবার ঘটনাটা হচ্ছে যে আমি যখন এটাকে সবকিছু, আপনি যদি মনে করেন, ধরেন আমি এখানে বাঁ হাত দিয়ে চাটা খেলাম, হয়তো অসাবধানবশত হতে পারে, আমার হাতে অসুবিধা আছে এই জন্য খেলাম। আপনি যদি বলেন যে বাঁ হাতে খাওয়াটা তো ইসলাম সম্মত না, ধর্মসম্মত না, আপনি বলতে পারেন, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি কিন্তু এখানে ইসলামকে অবমাননা করার জন্য বাঁ হাতে খাই নাই। হয়তো আমার একটা ইসলাম কিন্তু নাও করে নাই বাঁ হাতে খাওয়া যাবে না, বলছে ডান হাতে খাওয়াটা সুন্নাত, বাট তার মানে আমি আপনাকে জাস্ট উদাহরণ হিসেবে বলছি, তার মানে এই না, আমি ওইটাই মনে করি যে স্মৃতিসৌধে যাওয়া, বা আপনি যেটা বলছেন ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, এটা তো এটার সাথে তো ধর্মের ওই অর্থে প্রত্যক্ষ কোনো সম্পর্ক না, এটা একটা রাজনৈতিক ব্যাপার। এই রাষ্ট্রটা স্বাধীন হয়েছে, যেমন আমরা যে এবারে এই গণ অভ্যুত্থান করেছি, এটা কি আমরা কি ইসলামের জন্য গণ অভ্যুত্থান করেছি? সরাসরি তো না। আবার যেই কারণে গণ অভ্যুত্থান করি, এটা কি ইসলামের বাইরে, এটা কি ধর্মের বাইরে? আমরা যে অধিকারের কথা বলেছি, আমরা যে বৈষম্যের বিরুদ্ধে বলেছি, এটা তো একটা ধর্মীয় ইস্যুই, কিন্তু এখানে তো আমরা ধর্মকে প্রধান করি নাই। বা এটাকে যদি, যেমন জামাত দেখবেন, সেদিন আমি দেখলাম জামাতের এক নেতা বলছেন যে আমরা এই আন্দোলনের পিছনে ভূমিকা রেখেছি, কিন্তু এই আন্দোলনে আমরা যদি প্রকাশ্যে আমরা আছি এটা ভূমিকা রাখতাম, তাহলে এই আন্দোলনটা সফল নাও হতে পারতো, অন্যান্যরা এটা নিয়ে কথা বলতো। খুবই সুন্দর কথা, খুবই বাস্তব কথা বলেছেন। অর্থাৎ আমরা যদি এই আন্দোলনটাকে বলতাম যে এটা একটা ধর্মীয় আন্দোলন, তাহলে ওই বিধানচন্দ্র রায় বা ক্ষিতীশচন্দ্র দাস যারা আমাদের এই আন্দোলনে ছিল, তারা তো একটু নিজেদেরকে সরিয়ে রাখতে পারতো যে এটা তো ধর্মীয় আন্দোলন, আমি এটাতে কেন থাকবো, ঠিক আছে না? এই আন্দোলনে দেখেন যেমনিভাবে আলেম ওলামারা ছিল, তেমনিভাবে সেকুলার ফ্রন্ট ছিল, কালচারাল অ্যাক্টিভিস্টরা ছিল, খেলোয়াড়রা ছিল,
সকল ধর্মের লোকেরা এটার সাথে নারী ছিল। সম্পৃক্ত হয়েছে এবং এদেরকে সবাইকে শহীদ হিসেবে আমরা স্বীকার করছি। এবং চমৎকার ঘটনা হচ্ছে জামাতই এদের সবার পরিবারকে আবার আর্থিকভাবে সাহায্য করেছে শহীদ হিসাবে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই যে জায়গাটা, আপনি এই রাষ্ট্রের স্বাধীনতার সংগ্রামের বিষয়টাকে আপনি কেন এটাকে আপনি এত লিঙ্গারিং করলেন? আপনি যখনই অনুভব করেছেন জামাত এই জায়গাটায় ভুলটা যেটা করেছে, এখন তারা সেই ভুল স্বীকারের জন্য বলছে যদি করি তাও আমি এটাকে পজিটিভলি দেখি। আপা হয়তো অত পজিটিভলি দেখবেন না, কারণ ওই যে ওনারা যদি নিয়ে ওনারা এটা খুব আপত্তি ওনাদের আছে। আমি বেশি খুশি এই জন্য যে সে তো এই যদিও বলতে চায় না এতদিন, এখন যে এতটুকু যদিতে আসছে, এটা আপনি আপনি তাকে কিছুটা ধারণ করেন তাই আপনি এটাতে খুশি। বাট আপনি সাধারণ একজন নাগরিককে বলেন যদি থাকবে কেন? রাষ্ট্রের প্রয়োজনে কোনো যদি থাকতে পারে না, হ্যাঁ অথবা না, কোনো যদির কোনো স্থান নাই। যে বিচারগুলো হয়েছে সেই বিচারগুলো নিয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমি নিজেও এই বিচারগুলো আমি নিজেও বলেছি এটা প্রহসনের না, আমি নিজেও বলেছি, এখনো বলি। সেই কারণে তারা বলছে নো নো নো, আত্মপক্ষ সমর্থনের সুযোগ আপনি যে কাউকে দিতে হবে। ইসলাম বলে নাই যে কাফের তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ নাই। সবকিছুতে আপনি ধর্মীয় ভাবেও যদি ধরেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। সেইখানে জামাতের ওই দিন আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না। আপনি দেখেন একটা রায় হয়েছে, রায় হওয়ার পরে যখন আবার আন্দোলনকারীরা আন্দোলন করলো সেই রায়টাও কিন্তু উল্টে গেল। যার জন্য রায় হয়েছিল তার কিন্তু ফাঁসি হয় নাই, কিন্তু যখন আন্দোলন করলো রায়টা কিন্তু উল্টে গেল, উল্টে গিয়ে আবার ফাঁসি হলো এবং ফাঁসি কার্যকর হলো। এটা আমাদের কাছে একজন মানুষ হিসেবে, সচেতন নাগরিক হিসেবে খারাপ লেগেছিল। শুধু বিএনপি করে এই জন্য খারাপ লেগেছিল তা না, সচেতন নাগরিক হিসেবে এটা আমি এখনো বলি। আরো 10 বছর পরে আমার সেন্স থাকলে আমি এটাই বলবো। আপনার একটা মানে প্রশ্ন যায়, সেটা হচ্ছে কৌশল না, বিএনপি এই জামায়াতের দ্বন্দ্ব তো চলছে, নির্বাচনের আগে আগে আরো সামনে কি হয় জানি না, তো সেটা আপনারা ভালো বলতে পারেন। তারপরও নুরুল হক নূর বলছেন যে জাতীয় পার্টির বিষয়টা আসলে এখনো ক্লিয়ার হয়নি। উনি বলছেন জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে। তিনি সতর্ক করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এই জন্য আসন্ন জাতীয় নির্বাচনের আগেই জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা করা উচিত বলে তিনি অভিমত বক্তব্য ব্যক্ত করেন। যদিও আবার এখানে মুজিবুর রহমান মঞ্জুও একই কথা উনি বলেছেন একটি অনুষ্ঠানে শুক্রবার সন্ধ্যায়। বিএনপি জামাতের ক্ষমতার দ্বন্দ্ব শুভ রাজনীতি 1996 সালে আওয়ামী লীগকে দীর্ঘদিন পরে হলেও রাজনীতি ফিরিয়ে এনেছিল, বর্তমানে আবারও আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে অতীতের মতো বিএনপি জামায়াত দ্বন্দ্ব শুরু করেছে। এই যে নুরুল হক নূর এবং মুজিবুর রহমান মঞ্জু এই দুইজনের বক্তব্য আসলে বিএনপি জামাতের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগ নতুন করে আবার আসছে কিনা, আমরা সেই কারণে দেখছি ঘন ঘন মিছিলগুলো বের হচ্ছে। এটা বলার আগে আপনি তখন একটা কথা বলছিলেন যে নারীদের ব্যাপারে, নারীদেরকে জামাত কিভাবে দেখে। আমি এই জায়গাটা একটুখানি টাচ করতে চাই। দেখেন তারা তাদের গঠনতন্ত্র থেকে ফিরে মানে সরে এসেছে অনেকটাই, যে নারীদেরকে তারা হিজাব পরিহিত অবস্থায়, এবং শুধু হিজাব না, নেকাব টেকাব সহ শুধু চোখ দুটা ছাড়া আর কিচ্ছু দেখা যায় না, তাদেরকে কিন্তু আমরা ডাকসু নির্বাচনে কি দেখেছি, সাধারণ না ওভার স্মার্ট নারীরা নির্বাচন করেছে। শুধু তাই না, বিধর্মী নারীরাও নির্বাচন করেছে বা তাদের, তাহলে এইখানে তাদের গঠনতন্ত্র কিন্তু তা বলে না যেটা করেছে। তো সেই জন্য জামাত যেটা করতে পারে সেটা অনেকেই করতে পারে না, কারণ অনেকেই গঠনতন্ত্র থেকে সরে আসতে পারে না। তারা হিন্দুদের কমিটি করেছে, যেটা তাদের গঠনতন্ত্রের মধ্যে ইসলামিক একটা দলে কিন্তু অন্য ধর্মের কোনো ঠাঁই নাই, অন্তত পক্ষে মূর্তি পূজার কোনো ধর্মের। তো তারা সেইখানেও করেছে, তার মানে তারা সবকিছুই করতে পারে। এখন আপনার প্রশ্ন কোথায় ছিল? যে প্রশ্নটা ছিল এটাই যে আপনাদের বিএনপি জামাতের দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগ আবার ফিরে আসছে কিনা। বিএনপি জামাতের দ্বন্দ্বের কারণে এটা ফিরে আসবে না। এটার কারণটা হচ্ছে কেউ আছে ভেতরে ভেতরে লিয়াজু করছে, ভিতরে আওয়ামী লীগকে ঠাঁই দিচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে লিয়াজু করছে, আওয়ামী লীগের ভোট নিচ্ছে। আর কেউ আছে সামনাসামনি যেটা সত্য সেটা বলছে। বিএনপি যে কথাটা বলেছে সেটা হলো যে আওয়ামী লীগ নির্বাচন করেছে 14 দলকে নিয়ে, তো তাদেরকে নিয়ে নির্বাচন করার জন্য আমরা আওয়ামী লীগকে একঘরে নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছি। ঠিক একই অবস্থায় আওয়ামী লীগ এবং তার 14 দল সহ যদি নির্বাচন না থাকে, আওয়ামী লীগ যে কারণে থাকবে না তার বাকি দলগুলো একই কারণের মধ্যেই পড়ে যায়। যদিও জামাত এবং এনসিপি তারা কেউই এটা বলে নাই, তখন যখন আওয়ামী লীগকে স্থগিত করলো বা নিষিদ্ধ করলো সেটা বলে নাই, তাদের টনক নড়েছে 1 বছর পরে। তো আমরা কিন্তু তা করি না, আমরা যেটা বলি সেটাই করি, আমরা যা বলি
সেটা করি, যা বলি না সেটা করি না, আর অন্য দলগুলো যা বলে সেটা করে না, যা করে সেটা বলে না। তো তারা কি করেছে, এইখানে তারা ভেতরে ভেতরে লিয়াজু করছে, বাইরে করছে না। আর বিএনপি বলছে আমরা ওরকম আলাদা নির্বাচন আবার হোক, আবার বলুক যে এই নির্বাচনে অমুক ছিল না, অমুক ছিল না, অমুক ছিল না, এটা কোনো আন্তর্জাতিক মানের নির্বাচন হয় নাই। যাতে আন্তর্জাতিক মানের নির্বাচন, আরেকটা জিনিস, একটা দলকে ব্যান করার জন্য যা যা দরকার সেটা করার পরে আপনার এই আলোচনাটা আসে। আপনি হুট করে আপনার মৌখিক নির্বাহী আদেশে ব্যান করলেন, জামাতকেও তো ব্যান করেছিল, রাখতে পেরেছিল, রাখতে পারা যায় না। তো সেই কারণে বিএনপি অনেকদিন রাষ্ট্র পরিচালনায় অভ্যস্ত। আওয়ামী লীগের বিষয়ে যে আপনার অবস্থান ছিল, জাতীয় পার্টির বিষয়ে সেই একই অবস্থান, সবগুলো 14 দল সম্পর্কে একই অবস্থা। আপনার একজনের ক্ষমতা বেশি ছিল, আরেকজন আপনার শোনেন, যদি আপনার জামাত জাতীয় পার্টি যদি বিরোধী দল না হতো, আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারতো না, তাকে আরেকটা বানায় করতে হতো। তাহলে যে দোষে দুষ্ট আওয়ামী লীগ, সে একই দোষে দুষ্ট অন্য 14 দলও, তাহলে তাদের বিচারও তো একই মানদণ্ডে একই মাপে হওয়া উচিত। আমাদের দাবিটা, আমরা সব সময় বিচার চেয়েছি, আমরা বিচার চাই। বিচারের মাধ্যমে যদি এই দল ব্যান্ড হয় তাহলে এর চেয়ে খুশির আর কিছু হতে পারে না। আমাদের কোনো কথা থাকবে না। মুজিবুর রহমান মঞ্জু, আপনি কি মনে করেন কিনা যে আওয়ামী লীগ বিএনপির যে দ্বন্দ্বের মাধ্যমে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত করার একটা কথা আপনি বলেছেন? এটা আপনি দেখবেন বিএনপি সবসময় বলে এসেছে যে 96-তে জামাতের ভুল হোক বা যে কোনো কারণে হোক, জামাতের কারণেই আওয়ামী লীগের উত্থান ঘটেছে, আওয়ামী লীগ পুনর্বাসিত হয়েছে, এটা ওনাদেরই অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যাবে। তো তাহলে জামাত তো আপনাদের বন্ধু ছিল 91-তে, 96-তে আপনাদের আবার শত্রু হয়ে গেল কেন? এই প্রশ্নটা তো আমরা বিএনপিকে করতেই পারি। তাহলে আপনাদের এই বন্ধুত্ব শত্রুতায় রূপান্তরিত হলেই তো আওয়ামী লীগ অ্যাডভান্টেজ পায়। আপনারা যখনই এককভাবে দুই দল একসাথে নির্বাচন করেন তখন আপনারা বিজয়ী হন, আওয়ামী লীগ পরাজিত হয়। যখন আপনারা বিচ্ছিন্ন হয়ে যান তখন ভোটে আপনারা হেরে যান, আওয়ামী লীগ জিতে। এই ঘটনাটা ঘটেছে কয়েকবার, এবং তার ভিত্তিতে কিন্তু এমন একটা পরিস্থিতি হয়েছে, আওয়ামী লীগ বুঝে ফেলেছে যে বিএনপি জামাত একসাথে হইলেই ভোটে সে আর জিততে পারবে না, এই জন্য কিন্তু সে ভোটই বন্ধ করে দিয়েছে। আপনি দেখবেন বিগত 3টা ইলেকশন আওয়ামী লীগ বন্ধ করে রেখেছে, এবং আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করেছে বিএনপি জামাতকে ভাগ করতে। জামাতকে এক ধরনের বুঝিয়েছে, বিএনপিকে এক ধরনের এর মধ্যে ফেলেছে যে বিএনপি জামাতকে পোষাচ্ছে, বিএনপি রাজাকারের দল, বিএনপি রাজাকারকে মানে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এটা বলে বিএনপিকে ডিমোরালাইজ করার চেষ্টা করেছে। সফল তো হয়েছে শেষের দিকে। অন্যদিকে জামাতকে সে নানাভাবে বুঝিয়েছে যে তোমরা বিএনপি থেকে সরে আসো, তোমাদের ফাঁসির হবে না, তোমাদেরকে এটা দেওয়া হবে সেটা। এইটা করতে পারে নাই বলে কিন্তু সে ইলেকশন দেয় নাই। যদি করতে পারতো আওয়ামী লীগ কিন্তু একটা ইলেকশন দিত, কারণ আওয়ামী লীগ জানে বিএনপি জামাত আলাদা হলে তার ইলেকটোরাল পজিশনটা হয়। এখন আমরা কি দেখলাম? এখন আমরা দেখলাম যে আওয়ামী লীগ যেতে না যেতে বিএনপি জামাত আলাদা হয়ে, শুধু আলাদা হয়ে না, এই যে আপা এখন একটু আগে বললেন যে জামাতের প্রতি আমার হয়তো একটু ইয়েস, আরে ভাই আপনারা তো সরকার করেছেন একসাথে, আপনারা তো এক মার্কা ইলেকশন করেছেন, জামাতকে আপনারা ওন করেছেন। তো এখন ওন করেছেন, যেই ইস্যু তখন আপনার কাছে ব্যারিয়ার হয় নাই, এখন আপনি সেই ইস্যু তুলছেন কেন? আপনি অন্য ইস্যু তোলেন জামাতের সাথে, জামাতকে অন্য প্রসঙ্গে আপনি তোলেন। যেই ইস্যু জানা সত্ত্বেও আপনি জামাতের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন, সেই ইস্যুটা তখন আপনারা সলভ করেন না কেন? আপনারা তখন বলতে পারতেন যে জামাত তোমাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হইতে পারি, তোমরা আগে 71-এর জন্য ক্ষমা চেয়ে আসো। আমরা তো জামাতের ভিতর থেকে জামাতের ক্ষমা চাওয়ার দাবিটাকে তুলেছি, সেটা তুলতে গিয়ে আমাদেরকে দল থেকে বহিষ্কৃত হতে হয়েছে। আমি এটা নিয়ে খুবই আনন্দিত, এটা নিয়ে আমার কোনো আফসোস নাই। আমি ওই জন্যই খুশি যে জামাত, আমরা যে দাবিটা দিয়েছিলাম, জামাত এখন কিছুটা হলেও সেটার পথে হাঁটা শুরু করেছে। জামাত এখন বলেছে যদি ভুল করে থাকি ক্ষমা চাই, জামাত বলেছে 3বার ক্ষমা চেয়েছে। এগুলো কিন্তু খুবই হিস্ট্রিক্যালি, এগুলো কিন্তু ডট হয়ে যাচ্ছে। কারণ এখন কিন্তু আর জামাতের লোকেরা যদি বলে যে না আমরাই সঠিক ছিলাম, এটা কিন্তু আর টিকবে না। তুমি যদি সঠিক থাকো তাহলে তুমি ভুলের জন্য ক্ষমা চাচ্ছ কেন? তাইলে ওনারা যেটা বলছেন যে আপনার এই ক্ষমা চাওয়াটা আসলে একটা কৌশল, বা আসলে আপনি সিনসিয়ারলি চান না। বাস্তবে হচ্ছে আমরা কি আল্লাহ কাছে বলি আল্লাহ যদি ভুল করে থাকি ক্ষমা করে দাও? এটা তো বলি না। আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি এই ভুলটা করছি, আমাকে মাফ করে দাও। আপনার কাছে যদি আমি ক্ষমা চাই, আমি কি বলি? জয়নাল, আমি এই আচরণটা করাতে আপনি মনে কষ্ট হয়েছেন, আপনি আমাকে মাফ করে দেন। কারণ আমি যদি বলি যদি ভুল করে থাকি ক্ষমা করে দেন, আর আপনিও বলেন ঠিক আছে যদি ভুল করে থাকেন আমিও ক্ষমা করে দিলাম, তো যদি আর যদি মধ্যে তো আসলে ওই আন্তরিক জায়গাটা মেলবন্ধন হয় না। সুতরাং এই জায়গাটায় আমি যেটা বলি, আমি এখনো পজিটিভলি বলি যে জামাত আজকে যদিতে আসছে, কালকে হয়তো যদি ছাড়াই ক্ষমা চাইবে। এবং যদি জামাত ক্ষমতায় আসে, জামাত জাতীয় সঙ্গীতও মানবে, জামাতের আমিরকে দেখবেন ফুল নিয়ে তারা স্মৃতিসৌধে যাচ্ছে, এবং জামাতের দল থেকে দেখবেন
অনেক নেকাব পরা ছাড়া, হিজাব পরা ছাড়া মহিলারা এমপি হচ্ছে, এবং এমনও হতে পারে জামাতের অনেক মহিলা মন্ত্রীও হতে পারে। এবং মানে আমি আর কি বলবো, মানে জামাতের জামাত যেগুলোকে এতদিন না জায়েজ, তারপরে আপনার ধর্মবিরোধী জামাতকে আপনার ক্ষমতায় বসায় দেন, দেখবেন এগুলো সব জামাত নিজেই পরিষ্কার করে ফেলবে। জি, ধন্যবাদ আপনাকে অসংখ্য। দর্শক, অনেকক্ষণ ধরে আলোচনা চলছিল আসলে বিএনপি জামায়াত এইসব বিষয়গুলো নিয়ে, যে আমরা শেষ দিকে আসলে কোথায় যাচ্ছি। আমরা চিন্তা ভাবনা করছি, সরকারও আশা করছে ফেব্রুয়ারির মধ্যে প্রথমার্ধে একটা সুন্দর একটি নির্বাচন উপহার দেবে। সেই নির্বাচন নিয়ে আসলে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের কথাবার্তা, কথার লড়াই, বাকযুদ্ধ চলছে। তো শেষ পর্যন্ত দেশের মানুষ কামনা করে যে একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটি দল ক্ষমতায় আসবে, বা সবাই মিলে যদি জাতীয় সরকারও গঠন হয় তাহলে মানুষ একটা স্বস্তি পাবে। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, এবং যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আলোচনায়, নীলুফা চৌধুরী মণি বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ছিলেন, মুজিবুর রহমান মঞ্জু চেয়ারম্যান এবি পার্টি, দুজনকেও প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি চ্যানেল সংলাপ অনুষ্ঠান। আগামীকাল একই সময়ে দেখার আমন্ত্রণ রইল।